ক্যাম্পাসের ঝলমলে সকাল, সূর্য তখনও তার সোনালি আভা পুরোপুরি ছড়াতে পারেনি। গাছের পাতাদের ফাঁক দিয়ে টুকরো টুকরো রোদ এসে পড়ছিল কলেজের ভেজা ঘাসের উপর। ক্যান্টিনের কোণে একটি গোল টেবিলে রাজ আর অয়ন বসে আছে। রাজ তার স্বভাব সুলভ প্রাণোচ্ছলতায় একাই যেন পুরো ক্যান্টিন মাতিয়ে রেখেছে। তার কথায় হাসি, উচ্ছ্বাস আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন। অয়ন চুপচাপ বসে আছে তার উল্টো দিকে, হাতে চায়ের কাপ, যার ধোঁয়া তার লাজুক মুখটিকে প্রায় ঢেকে রেখেছে। সে শুধু রাজের কথার ফাঁকে ফাঁকে মৃদু হাসে, যেন একজন নীরব শ্রোতা হয়ে থাকাই তার জীবনের একমাত্র কাজ। ঠিক তখনই দরজার কাছে এক ঝলক আলো দেখা গেল, যেন এক টুকরো মেঘলা আকাশ নেমে এসেছে পৃথিবীর বুকে। যে মেঘলাতে বৃষ্টি নেই, আছে কেবল স্নিগ্ধতা। মেঘলা, তার এলোমেলো চুল, চোখের স্বপ্ন আর ঠোঁটে হাসির এক সূক্ষ্ম রেখা, যেন তার আগমন এক নিস্তব্ধ কবিতার মতো, যা অয়নের হৃদয়ের পাতায় প্রথম লাইনটি লিখে দিল। রাজ তাকে দেখে হাত নাড়িয়ে ডাকল, এই মেঘলা, এদিকে আয়। মেঘলা তার দিকে এগিয়ে এলো, আর অয়নের বুকের ভেতর তখন এক অজানা সুর বেজে উঠল। রাজ হাসি মুখে বলল, কি ব্যাপার, আজ এত দেরি? মেঘলা তার ব্যাগটা টেবিলে রেখে বলল, আর বলিস না, মায়ের শরীরটা ভালো ছিল না, সকালে একটু কাজ করতে হলো। অয়ন তাদের কথোপকথন শুনছিল, কিন্তু তার চোখ মেঘলার মুখের উপর স্থির। সে দেখছিল মেঘলার কপালের ছোট টিপটা, তার ভীরু হাসিটা। তার মনে হলো পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয় কেবল মুগ্ধতা ছড়ানোর জন্য। রাজের সঙ্গে মেঘলার প্রতিটি কথা যেন অয়নের কাছে এক নতুন কাব্য রচনা করছিল। রাজ জিজ্ঞেস করল, কফি খাবি? মেঘলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাজ ক্যান্টিনের কাউন্টারে চলে গেল কফি আনতে। এই সুযোগে মেঘলা অয়নের দিকে তাকালো। সে দেখল অয়নের চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, আর অয়ন সেই ধোঁয়ার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। মেঘলা হাসি মুখে বলল, কি ব্যাপার অয়ন, আজ এত চুপ কেন? তোর নীরবতা তো তোর কথা বলার চেয়েও বেশি গভীর। অয়ন সামান্য ইতস্তত করে বলল, না কিছু না, আজ শুধু মনে হচ্ছে এই সকালটা অনেক সুন্দর। তার চোখে তখন এক ধরনের আবেশ, যা মেঘলা বুঝতে পারল না। মেঘলার কাছে অয়ন শুধু রাজের ভালো বন্ধু, যে খুব লাজুক আর কম কথা বলে। কিন্তু অয়নের কাছে মেঘলা ছিল তার মনের গহীনের এক গোপন প্রার্থনা। তার অন্তর্মুখী মনের বাগানে তখন একটিমাত্র ফুল ফুটেছে, যার নাম মেঘলা। আর সে জানে এই ফুল তার কাছে কেবল এক দর্শনীয় বস্তু হয়েই থাকবে, ছোঁয়ার অধিকার তার নেই। সেই সকালের পর থেকে অয়নের জীবনটা একটি নতুন ছন্দে বাঁধা পড়ল। কলেজ ক্যান্টিন থেকে ক্লাসরুম, করিডর থেকে লাইব্রেরি, সর্বত্র তার চোখ শুধু মেঘলাকে খুঁজে বেড়াতো। রাজ তার নিজের পড়ায় মগ্ন হতো, আর অয়ন আর চোখে দেখত মেঘলাকে। মেঘলা যখন কোনো বইয়ের তাক থেকে বই নামাতো, অয়ন মনে মনে সেই বইয়ের নাম মুখস্থ করে নিত। পরদিন সেও সেই বইটি কিনে পড়া শুরু করত। সে দেখতে চাইতো মেঘলার মনের জগৎ কেমন। একদিন সে দেখল মেঘলা চুপচাপ বসে একটি কবিতার বই পড়ছে, জীবনানন্দ দাশের বনলতা সেন। পরদিনই অয়ন সেই বইটি কিনে নিল। সে বনলতা সেনের প্রতিটি লাইন পড়ত আর মেঘলার চেহারার সাথে মিলিয়ে দেখত। তার মনে হতো মেঘলা যেন তারই কবিতার এক জীবন্ত প্রতিমূর্তি। একদিন রাজের সঙ্গে মেঘলার সামান্য কথা কাটাকাটি হলো। মেঘলার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। অয়ন দেখতে পেল মেঘলার চোখে এক অব্যক্ত কষ্ট। তার মনটা ভেঙে গেল, কিন্তু সে রাজকে কিছু বলতে পারল না, মেঘলাকেও না। পরদিন সকালে অয়ন চুপিসারে মেঘলার টেবিলে একটি ছোট ফুলের তোকা রেখে এলো, সঙ্গে একটি চিরকুট, যেখানে লেখা ছিল, মেঘলা, মন খারাপের দিনেও তুমি আমার কাছে ভোরের আলোর মতোই সুন্দর। চিরকুটে কোনো নাম ছিল না। মেঘলা সেই ফুল দেখে অবাক হলো, কিন্তু বুঝতে পারল না কে তাকে এটি দিয়েছে। অয়ন দূর থেকে দেখল মেঘলা ফুলটি হাতে নিয়ে হাসছে। সেই হাসিটুকু অয়নের কাছে পৃথিবীর সবথেকে বড় পুরস্কার মনে হলো। আরেক দিনের ঘটনা, রাজ খুব অসুস্থ হয়ে পড়ল এবং কয়েকদিনের জন্য কলেজে আসতে পারল না। মেঘলা খুব চিন্তিত ছিল। এই সময়টাতে অয়নই তার পাশে ছিল। তারা দুজন একসাথে লাইব্রেরিতে যেত, ক্যান্টিনে বসতো। একদিন মেঘলা বলল, রাজ নেই, ক্যাম্পাসটা কেমন ফাঁকা লাগছে। অয়ন কিছু বলল না, শুধু মৃদু হাসল।
সে বুঝতে পারল মেঘলার হৃদয়ে জুড়ে শুধু রাজের জন্য জায়গা আছে, তার নিজের ভালোবাসার কোনো স্থান সেখানে নেই। সে তার নিজের গোপন ভালোবাসাকে মনের গভীরে আরো লুকিয়ে রাখল, যেন কেউ তা দেখতে না পায়। সে দেখল মেঘলার মনের দরজা কেবল রাজের জন্যই খোলা। অয়ন শুধু সেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ প্রহরী, যে তার বন্ধুত্বের আড়ালে এক ভালোবাসার গোপন জগৎ তৈরি করে রেখেছে। রাজ আর মেঘলার সম্পর্কটা তখন ঠিক জোয়ার ভাটার মতো, কখনো খুনসুটির জোয়ার তো কখনো অভিমানের ভাটা। সেদিনও তেমনই এক ঘটনা ঘটল। ক্যান্টিনে বসে তারা দুজন বিতর্কে জড়িয়ে পড়ল। বিষয়টা ছিল খুবই তুচ্ছ, কোন ক্রিকেট দলের খেলা বেশি ভালো লাগে। কিন্তু সেই তুচ্ছ বিষয়ই রূপ নিল এক বিরাট ঝগড়ায়। মেঘলা মুখ ফুলিয়ে উঠে চলে গেল, আর রাজ হতাশ হয়ে নিজের চুল এলোমেলো করতে করতে অয়নের পাশে এসে বসল। তার চোখে মুখে রাজ্যের হতাশা। রাজ করুণ কণ্ঠে বলল, অয়ন, কি করব বলতো? এই মেয়েটা এত জেদি কেন? অয়ন চায়ের কাপটা টেবিলে রেখে রাজের দিকে তাকালো। সে দেখল রাজের ভালোবাসা কতটা গভীর। রাজের কষ্ট দেখে অয়নের নিজের কষ্ট আরো বেড়ে গেল। সে চাইল রাজকে সাহায্য করতে, কিন্তু তার মনের ভেতর তখন এক নীরব ঝড়। অয়ন শান্ত স্বরে বলল, ঝগড়া তো ভালোবাসারই আরেক নাম, তুই ওর রাগ ভাঙানোর চেষ্টা কর। রাজ অসহায়ের মতো বলল, কিভাবে? আমি তোর মন বুঝি না, ও কি চায় তাও জানি না। অয়ন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে জানে মেঘলা কি চায়, সে জানে মেঘলার মন কিভাবে ভালো করা যায়। তার কারণ মেঘলার মনের প্রতিটি কোণায় এসে ঘুরে বেড়ায়, যা রাজ কখনো জানতে পারবে না। অয়নের মনের মধ্যে তখন এক মিশ্র অনুভূতি। সে মেঘলাকে হাসাতে চায়, কিন্তু সেই হাসির কারণ হবে রাজ। অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, শোন রাজ, মেঘলা আসলে খুব সহজ সরল। ও ভালোবাসার প্রকাশটা দেখতে চায়। তুই ওকে একটা লাল গোলাপ দিবি আর বলবি, তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মনে হয় আকাশের সব রং এসে তোমার হাসিতে মিশেছে। রাজ অবাক হয়ে অয়নের দিকে তাকালো, তার চোখে বিস্ময়। সে বলল, অয়ন, তুই মেঘলার মনের কথা এত ভালোভাবে বুঝিস কি করে? মনে হয় যেন তুই ওকে আমার চেয়েও ভালো চিনিস। অয়নের মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে কোনো উত্তর দিল না। তার মনের মধ্যে হাজারো কথা জমে থাকলেও কোনোটাকেই সে মুখে আনতে পারল না। রাজ সেই টিপস কাজে লাগিয়ে পরের দিন মেঘলাকে রাগ ভাঙালো। দূর থেকে অয়ন দেখল মেঘলা সেই লাল গোলাপ হাতে নিয়ে হাসছে, আর রাজের দিকে তাকিয়ে তার চোখে ভালোবাসা উপচে পড়ছে। সেই দৃশ্য দেখে অয়নের বুকে এক নীরব হাহাকার বেজে উঠল। তার ভালোবাসার শর্তটি ছিল অদ্ভুত, নিজের ভালোবাসা দিয়ে অন্যের ভালোবাসা বাঁচিয়ে রাখা। কয়েকদিন ধরেই অয়নের মনটা খুব অস্থির ছিল। রাজ আর মেঘলার সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু অয়নের ভেতরের ঝড়টা থামছিল না। তার মনে হলো, এভাবে আর কতদিন? এই নীরবতা, এই অপ্রকাশিত ভালোবাসা তাকে ভেতর থেকে কুড়ি কুড়ে খাচ্ছে। সে সিদ্ধান্ত নিল তার মনের সব কথা মেঘলাকে জানাবে। যদি তার ভালোবাসা প্রকাশ না হয়, তবে অন্তত তার মনের কষ্টটা হালকা হবে। সন্ধ্যায় নিজের ঘরে বসে অয়ন একটি ডায়েরি বের করল। তার হাতের কলমটা যেন নিজের থেকেই চলতে শুরু করল। সে লিখল, প্রিয় মেঘলা, আজ লিখতে বসেছি তোমাকে, যাকে আমি কখনো কোনো কিছু সরাসরি বলতে পারিনি। আমার এই লেখার শব্দগুলো হয়তো এলোমেলো, কিন্তু এতে মিশে আছে আমার অন্তরের গভীরতম অনুভূতি। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল তুমি কোনো বাস্তব মানুষ নও। তুমি যেন আমার স্বপ্নে আঁকা এক চরিত্র, যাকে আমি সারা জীবন খুঁজেছি। অয়ন লিখেই চলল। সে মেঘলার ছোট ছোট অভ্যাসগুলোর কথা লিখল, তার হাসির কথা লিখল, তার মন খারাপের দিনে তার নীরব সাক্ষী থাকার কথা লিখল। সে লিখল কিভাবে রাজের সাথে ঝগড়া হলে তার মন খারাপ হয়, আর কিভাবে সে নিজে ভেতরে ভেতরে কষ্ট পায়। সে লিখল, তোমার হাসি আমার কাছে এক মুক্তোর মতো, যা শুধু দেখতেই ভালো লাগে, ছোঁয়ার অধিকার নেই। চিঠিটা প্রায় শেষের দিকে।
যেখানে সে তার ভালোবাসার কথা প্রকাশ করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার হাত থেমে গেল। তার মনে এলো রাজের কথা, তার সবচেয়ে ভালো বন্ধু, যে তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। সে ভাবল, যদি মেঘলা এই চিঠি পড়ে, যদি সে কষ্ট পায়, যদি তাদের বন্ধুত্ব ভেঙে যায়, আর যদি রাজ জানতে পারে, তাদের সম্পর্ক কি আগের মতো থাকবে? এই সব ভাবতেই অয়নের বুক কেঁপে উঠল। তার মনে হলো এই চিঠিটি লেখা তার এক বিরাট ভুল। অয়ন দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিঠির ওপর। সে দ্রুত হাতে পাতাটা ছিঁড়ে ফেলল। প্রতিটি টুকরো যেন তার মনের এক একটা স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক। সে বুঝতে পারল, তার ভালোবাসা প্রকাশ পেলে শুধু তার একার নয়, আরও অনেকের কষ্ট হবে। তার মনের অব্যক্ত অনুভূতিগুলো কাগজের ওপর লেখা হলেও সেগুলো অপ্রকাশিতই থেকে যাবে, কারণ কিছু ভালোবাসা শুধু হৃদয়ের গভীরে লুকিয়ে রাখার জন্যই হয়। সেদিন ছিল হঠাৎ আসা এক বৃষ্টির দুপুর। আকাশটা সকাল থেকেই গোমড়া ছিল, কিন্তু কলেজের ছুটির পর যখন ভারী বর্ষণ নামল, তখন সবার হুড়োহুড়ি লেগে গেল। অয়ন ক্যান্টিনের ছাউনির নিচে দাঁড়িয়েছিল, তার ব্যাগটা বুকের কাছে চেপে ধরা। সে দেখল রাজ তার বাইক নিয়ে দ্রুত চলে গেল, হয়তো কোনো জরুরি কাজে। অয়ন দেখল মেঘলা একা দাঁড়িয়ে আছে, তার হাতে ছাতা নেই, তার চোখে এক বিষণ্ণতা, যেন এই বৃষ্টি তার মনের গভীরেও নেমে এসেছে। অয়নের বুকটা কেঁপে উঠল। সে আর দেরি করল না, দ্রুত তার ছাতাটা খুলে মেঘলার দিকে এগিয়ে গেল। অয়ন শান্ত স্বরে বলল, চল, আমি তোকে এগিয়ে দিচ্ছি। মেঘলা অবাক হয়ে তাকালো। তার মুখে এক ধরনের মিষ্টি হাসি, যা অয়নের হৃদয়ে এক নতুন শিহরণ জাগালো। সে অয়নের ছাতার নিচে এসে দাঁড়ালো। ছাতাটা ছিল ছোট, তাই দুজনকে বেশ কাছাকাছি থাকতে হলো। অয়নের মনে হলো তার দীর্ঘদিনের স্বপ্ন যেন আজ সত্যি হয়েছে। মেঘলার চুলের মৃদু সুগন্ধ তার নিঃশ্বাসে মিশে গেল। তারা দুজন নীরব পথ হেঁটে চলল। বৃষ্টির ফোঁটা ছাতার চারপাশে ঝরে পড়ছে, আর তাদের নীরবতা সেই শব্দের সাথে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘলা বলল, রাজ কেন আমাকে এভাবে একা রেখে চলে গেল বুঝতে পারছি না, আমার ওর ওপর খুব রাগ হচ্ছে। অয়ন শান্ত কণ্ঠে বলল, হয়তো কোনো জরুরি কাজ ছিল, ও তোকে ফেলে রেখে যাওয়ার মানুষ নয়। মেঘলা হাসি মুখে বলল, তুইও তো খুব ভালো বন্ধু অয়ন। জানিস, রাজ প্রায়ই তোর প্রশংসা করে, বলে অয়নটা খুব লাজুক, কিন্তু ওর মতো ভালো মনের মানুষ হয় না। এই কথাটি অয়নের হৃদয়ে এক মিশ্র অনুভূতির জন্ম দিল। সে খুশি হলো যে রাজ তার সম্পর্কে ভালো কথা বলে, কিন্তু একই সাথে তার কষ্টও বাড়ল। সে বুঝতে পারল মেঘলার কাছে সে শুধু রাজের একজন ভালো বন্ধু, তার লুকানো ভালোবাসার কোনো অস্তিত্বই নেই। তার মনের কথাগুলো গলার কাছে এসেও আটকে গেল। সে চাইল বলতে, মেঘলা, আমি শুধু ভালো বন্ধু নই, আমি তোকে ভালোবাসি। কিন্তু তার লাজুকতা এবং রাজের প্রতি তার বন্ধুত্ব তাকে বাধা দিল। তারা যখন বাস স্ট্যান্ডে পৌঁছালো, বৃষ্টি কিছুটা কমে এসেছে। মেঘলা বলল, অনেক ধন্যবাদ অয়ন, তুই না থাকলে আজ আমি ভিজে যেতাম। অয়ন শুধু হাসল। সেই হাসি বিষণ্ণতায় ভরা ছিল। সে তার মনের অব্যক্ত কথাগুলো ছাতার নিচে লুকিয়ে রাখল। সে তার এক পেশে ভালোবাসার গোপন অধ্যায়টি নিজের মধ্যেই শেষ করে ফেলল। মেঘলা একটি বাসে উঠে চলে গেল, আর অয়ন সেই বৃষ্টিস্নাত রাস্তার পাশে দাঁড়িয়ে রইল, যেন তার হৃদয়ে জমে থাকা সব অব্যক্ত ভালোবাসা বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে। কলেজের দিনগুলো যেন পাখির ডানায় ভর করে উড়ে যাচ্ছিল। রাজ আর মেঘলার সম্পর্ক এখন এক নতুন মোড় নিয়েছে। তারা প্রায়ই ক্যাম্পাসে হাতে হাত ধরে ঘুরত, একে অপরের চোখে হারিয়ে যেত। ক্যান্টিনের কোণে বসে রাজ মেঘলার কপালে আলতো চুমু খেত, আর মেঘলা লজ্জায় লাল হয়ে যেত। অয়ন এসব দেখত, তার চোখ কখনো সরাতো না, যেন এক চিত্রকার তার প্রিয় ছবিটিকে মনের ক্যানভাসে এঁকে নিচ্ছে।
অয়ন তখন এক নীরব সাক্ষী। সে জানে এই দৃশ্যগুলো তার গল্পের অংশ নয়, সে কেবল দর্শক মাত্র। ক্লাসের জানালা থেকে সে দেখত রাজ আর মেঘলা ঘাসের ওপর বসে আছে। রাজ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেঘলা তার দিকে তাকিয়ে হাসছে আর আলতো করে তার চুল ঠিক করে দিচ্ছে। এই দৃশ্য দেখে অয়নের বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে মেঘলার খুশিতেই তার খুশি, কিন্তু তার ভেতরের কষ্টটা চাপা থাকল না। সে দেখল মেঘলার চোখে ভালোবাসার গভীরতা, যা কেবল রাজের জন্য, আর সে বুঝতে পারল তার নিজের কষ্টটা কতটা গভীর। অয়ন আস্তে করে উঠে এলো। তার মনে হলো এই লাইব্রেরির বইগুলো তাকে কোনো সান্ত্বনা দিতে পারবে না। সে হাঁটতে হাঁটতে কলেজের করিডোরের শেষ প্রান্তে চলে গেল। সেখানে একলা দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানত তার এক পেশে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। সেই শুধু চেয়েছিল মেঘলা যেন সুখী হয়, আর সেই সুখের নীরব সাক্ষী হয়ে থাকাটাই তার নিয়তি। মেঘলার জন্মদিন ঘনিয়ে এলো। ক্যাম্পাসে সবার মধ্যে এক উৎসবের আমেজ। রাজ তো মহা উত্তেজিত। সে মেঘলার জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করছিল। সে অয়নকে নিয়ে শহরের সেরা গিফট শপে গেল। রাজ মেঘলার পছন্দের একটি সুন্দর ড্রেস কিনল, সাথে একটি দামি ঘড়ি। অয়ন দেখল রাজের চোখে তার ভালোবাসার গভীরতা কতটা। রাজ বলল, চল মেঘলার জন্য একটা কার্ড কিনি। আমি কি লিখব বলতো? অয়ন শুধু হাসল। সে জানত রাজের ভালোবাসার প্রকাশটা খুব সহজ আর সরল, কিন্তু অয়নের ভালোবাসাটা ছিল ভিন্ন ধরনের। তার ভালোবাসার কোনো নাম ছিল না, কোনো রং ছিল না, কোনো আকার ছিল না। তা ছিল কেবল এক অনুভূতির নাম। অয়ন একটি বইয়ের দোকানে গেল। সে জানত মেঘলা বই পড়তে ভালোবাসে। সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বই কিনল, কারণ মেঘলা এই লেখকের লেখার ভক্ত ছিল। বইটির ভেতরে সে একটি ছোট্ট চিরকুট লুকিয়ে রাখল। চিরকুটে লেখা ছিল একটি কবিতা, যা সে মনের গভীর থেকে লিখেছিল। কবিতার প্রতিটি শব্দে ছিল তার অপ্রকাশিত ভালোবাসার নীরব আরতি। সে লিখল, জন্মদিনের শুভেচ্ছা মেঘলা, তোমার হাসিটা আজ ফুলের মতো, যা আমার হৃদয়ের বাগানে ফুটেছে। এই বইটা হয়তো তোমার ভালো লাগবে, যেমন তোমার উপস্থিতি আমার ভালো লাগে। কবিতার নিচে সে কোনো নাম লিখল না। তার ভয় ছিল যদি মেঘলা তার মনের কথা জেনে যায়। তার ভালোবাসা চিরকাল এক নীরব উপহার হয়েই থাকবে। জন্মদিনের পার্টিতে রাজ মেঘলাকে তার উপহারগুলো দিল। মেঘলা খুব খুশি হলো। তারপর অয়ন তার উপহারটি দিল। মেঘলা অয়নের উপহারটি দেখে হাসল। অয়ন, তুই আমাকে বই দিলি? আমার তো বই পড়তেই সবচেয়ে ভালো লাগে। অয়ন শান্ত কণ্ঠে বলল, আমি জানি তোর কি ভালো লাগে। মেঘলা হাসল। সে বুঝতে পারল না অয়নের এই সহজ কথায় কতটা গভীর অনুভূতি লুকিয়েছিল। মেঘলা বইটি খুলল আর চিরকুটটি তার হাতে চলে এলো। সে কবিতাটি পড়ল। তার চোখে বিস্ময়। এই কবিতা কে লিখল? তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। তবুও সে কবিতাটি যত্ন করে বইয়ের ভেতরেই রেখে দিল। এই অধ্যায়ে অয়নের ছোট্ট উপহারের মাধ্যমে তার বড় অনুভূতি প্রকাশ পেল, যা মেঘলা হয়তো বুঝতে পারল না, কিন্তু তার মনে একটি রহস্যের জন্ম দিল। পুজোর ছুটি সামনে। রাজ আর মেঘলার পরিকল্পনা ছিল একসাথে কলকাতা ঘুরতে যাওয়ার, কিন্তু হঠাৎ করেই রাজের বাবার শরীর খুব খারাপ হয়ে যাওয়ায় তাদের এই পরিকল্পনা বাতিল করতে হলো। রাজের মনটা খারাপ হয়ে গেল, আর মেঘলারও। এই পরিস্থিতিতে রাজ নিজের মন খারাপের কারণে মেঘলাকে সময় দিতে পারল না। ফলে তাদের দুজনের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি হলো। এক বিকালে অয়ন কলেজ ক্যান্টিনের বাইরে বসেছিল। দেখল মেঘলা একা বসে আছে, তার চোখে জল। মেঘলা সাধারণত একা থাকে না, তাই অয়ন হবাক হলো। সে ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে গেল। অয়ন নরম স্বরে বলল, মেঘলা, তোর মন খারাপ কেন? রাজের সাথে ঝগড়া হয়েছে? মেঘলা কান্না আটকে বলল, রাজ আমাকে বোঝে না অয়ন। আমি ওকে বলেছিলাম আমার মন খারাপ,
আর ও আমার কথা না শুনে নিজের মতো করে চলে গেল। অয়ন শান্তভাবে বলল, হয়তো ওর নিজেরও খুব খারাপ লাগছে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলি বলল, তা হয়তো লাগে, কিন্তু ও কেন বোঝে না আমার ওকে কতটা প্রয়োজন? আমার মনে হয় রাজ আমাকে বোঝে না, যেমন তুই বুঝিস। এই কথাটি অয়নের হৃদয় এক মিশ্র অনুভূতির জন্ম দিল। সে খুশি হলো, কারণ মেঘলা তাকে বিশ্বাস করে, তার কাছে নিজের মনের কথা খুলে বলছে। কিন্তু একই সাথে তার কষ্টও বাড়ল। সে বুঝতে পারল মেঘলার কাছে সে কেবল একজন ভালো শ্রোতা, একজন নির্ভরতার জায়গা, ভালোবাসার মানুষ নয়। অয়ন মেঘলার হাত ধরে বলল, মেঘলা, রাজ তোকে খুব ভালোবাসে। ও হয়তো এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তোরও ওকে একটু বোঝার চেষ্টা করা উচিত। মেঘলা মাথা নাড়িয়ে বলল, হয়তো তুই ঠিকই বলেছিস। অয়ন তার নিজের মনের কষ্ট চাপা দিয়ে মেঘলাকে সান্ত্বনা দিল। এই সময়টায় সে অনুভব করল তার ভালোবাসা কতটা নিঃস্বার্থ। সে শুধু চেয়েছিল মেঘলা যেন সুখী হয়, আর এই ভুল বোঝাবুঝিটা ঠিক করতে পারলে মেঘলা আবার হাসবে। তার কাছে সেটাই যথেষ্ট ছিল। এই অধ্যায়ে মেঘলার কাছে অয়নের ভালোবাসার এক অন্য রূপ ধরা পড়ল, যা সে বন্ধুত্বের মোড়কে দেখতে পেল। কিন্তু অয়ন জানত সেই মোড়কের ভেতরে লুকিয়ে আছে এক অব্যক্ত ভালোবাসার গল্প। রাজ আর মেঘলার ঝগড়া এবার আর ছোটখাটো ছিল না। রাজ অভিমানে বেশ কিছুদিন কলেজে এলো না, তার ফোনও বন্ধ। মেঘলা খুব একা হয়ে গেল। তার প্রতিদিনের হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। তার চোখ মুখে এক বিষণ্ণতার ছায়া। এই সময়টায় অয়ন মেঘলার পাশে ছিল, ঠিক ছায়ার মতো। তারা প্রতিদিন ক্যান্টিনে বসত, কিন্তু তাদের মধ্যে রাজকে নিয়ে কোনো কথা হতো না। তারা শুধু তাদের প্রিয় গানগুলো নিয়ে কথা বলতো, তাদের প্রিয় বইগুলো নিয়ে কথা বলতো। অয়ন দেখল মেঘলা তার মনের কষ্টগুলো তাকে প্রকাশ করতে পারছে। সে হাসছে, কিন্তু তার হাসিটা যেন ভেতর থেকে আসছে না। একদিন বিকালে তারা একসাথে সিনেমা দেখছিল। একটি রোমান্টিক দৃশ্যে নায়ক নায়িকা যখন একে অপরকে জড়িয়ে ধরল, তখন মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অয়ন তার দিকে তাকালো। মেঘলা বলল, জানো অয়ন, রাজের সাথে ঝগড়া হলে আমার খুব একা লাগে। মনে হয় যেন পৃথিবীর সব মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। অয়ন নীরবে মেঘলার হাত ধরল। সে কিছু বলল না, শুধু তার উষ্ণতা দিয়ে মেঘলাকে বোঝাতে চাইল যে সে একা নয়। অয়নের মনে হলো, এই মুহূর্তে যদি সে মেঘলাকে তার মনের কথা বলে দেয়, তাহলে হয়তো মেঘলা তাকে বুঝবে। তার সাহসের অভাব ছিল না, কিন্তু তার মনের মধ্যে একটি ভয় ছিল। তার মনে হলো, যদি সে তার মনের কথা বলে, তাহলে তাদের সম্পর্কটি ভেঙে যাবে এবং মেঘলা তার থেকে দূরে চলে যাবে। অয়ন অনুভব করল যে মেঘলা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে মেঘলার হাসি ফিরিয়ে আনতে চেয়েছিল। এই মুহূর্তে অয়নের মনে হলো তার ভালোবাসার গল্পটি একাকিত্বের গল্প। তার ভালোবাসাটা কেবল এক নীরব উপস্থিতি, যার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। 3 দিন পর কলেজ ক্যান্টিনে অয়ন আর মেঘলা বসে আছে। তাদের নীরবতা আজ একটু বেশি গভীর। ঠিক সেই মুহূর্তে রাজের আগমন ঘটল। রাজকে দেখে মেঘলার চোখে এক ঝলক আনন্দ ফুটে উঠল। সে উঠে দাঁড়ালো, তার ঠোঁটে একটি মৃদু হাসি। রাজ তার দিকে এগিয়ে এলো, তার মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। রাজ মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা, আমি খুব দুঃখিত। আমি তোকে সময় দিতে পারিনি, আমার ভুল হয়েছে। মেঘলা কিছু বলল না, শুধু রাজের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের নীরব চোখের ভাষায় অনেক কিছু বলা হলো। অয়ন চুপচাপ বসেছিল, তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। সে বুঝতে পারল তার গল্পের এখানেই সমাপ্তি। রাজ অয়নের দিকে তাকালো। সে হাসি মুখে বলল, অয়ন না থাকলে আমি আর মেঘলা হয়তো কথা বলা বন্ধ করে দিতাম। অয়ন শুধুমাত্র হাসল। তার মনে হলো এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারল না, কিন্তু রাজকে তার ভালোবাসার পথ দেখালো। রাজ মেঘলার মন ভালো করার জন্য অয়নের কাছে পরামর্শ চাইল। অয়ন তাকে বলল,
মেঘলাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যা। ও এমন জায়গায় যেতে ভালোবাসে যেখানে খোলা আকাশ আর নদীর শান্ত জল একসাথে মিশে যায়। রাজ অবাক হয়ে বলল, তুই মেঘলার মনের কথা এত ভালোভাবে বুঝিস কি করে? অয়ন শুধু হাসল, সে উত্তর দিল না। তার মনের মধ্যে হাজারো কথা জমে থাকলেও কোনোটাকেই সে মুখে আনতে পারল না। রাজ সেই টিপস কাজে লাগিয়ে মেঘলার মন জয় করল। অয়ন দূর থেকে তাদের মিলন দেখল, তাদের হাসিতে যেন পুরো আকাশ ঝলসে উঠল। কিন্তু অয়নের হৃদয়ে তখন এক গভীর বেদনা। সে দেখল তার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। সে বুঝল তার এক পেশে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। রাজ এবং মেঘলার সম্পর্ক এখন যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। ভালোবাসা আর বিশ্বাসে তাদের বন্ধন আরো দৃঢ় হয়েছে। এক বিকেলে যখন কলেজ প্রায় ফাঁকা, রাজ অয়নের কাছে পাশে বসতে বলল। রাজের চোখ মুখে এক অদ্ভুত দীপ্তি। রাজ বলল, অয়ন, তোকে একটা কথা বলার আছে। অয়ন শান্তভাবে বলল, বল। রাজ হাসি মুখে বলল, আমি আর মেঘলা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর অপেক্ষা করতে চাই না। এই কথাটি শুনে অয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে হাসতে চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। তার মনের মধ্যে তখন এক ঝড় বইছে। সে জানতো তার ভালোবাসার গল্পটা এখানেই শেষ। অয়ন কোনো মতে বলল, এটা তো খুবই ভালো খবর রাজ, আমি খুব খুশি হয়েছি। রাজ অয়নের দিকে তাকালো। সে বলল, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তোকে ছাড়া এই সিদ্ধান্তটা নেওয়া অসম্ভব ছিল। তুই আমাদের দুজনের জন্যই অনেক কিছু করেছিস। অয়ন শুধু হাসল। তার মনে হলো রাজ জানে না সে কি করেছে। সে তো রাজের ভালোবাসার পথ খুলে দিয়েছে আর নিজের ভালোবাসার পথ বন্ধ করে দিয়েছে। রাজের কথা শুনে তার হৃদয়ে গভীর বেদনা জমা হলো। সে জানতো তার ভালোবাসা এবার চিরতরে অপ্রকাশিত থেকে যাবে। মেঘলা কাছে এলো। সে অয়নকে হাসি মুখে বলল, অয়ন, তুই আমাদের বিয়েতে থাকবি তো না? তোর মতো ভালো বন্ধু আমাদের আর নেই। অয়ন মাথা নাড়িয়ে বলল, আমি অবশ্যই থাকব। তার চোখে তখন এক ধরনের শূন্যতা, যা মেঘলা দেখতে পেল না। অয়ন বুঝতে পারল তার ভালোবাসা একটি অধ্যায় হয়ে রইল, যা আর কখনো শেষ হবে না। সে জানল তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সে শুধু একজন নীরব দর্শক হয়ে থাকবে। কলেজ জীবনের শেষ দিনটা ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে প্রিয় স্থান আর প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার বেদনা। অয়ন, রাজ আর মেঘলা তাদের প্রিয় ক্যান্টিনের সেই গোল টেবিলে বসেছিল, যেখানে তাদের বন্ধুত্বের সূচনা হয়েছিল। আজ ক্যান্টিনটা যেন আরো বেশি নীরব, কারণ এর প্রতিটি কোণে জমে আছে অজস্র স্মৃতি। রাজ এবং মেঘলা তাদের ভবিষ্যতের কথা বলছিল, তাদের প্ল্যান, তাদের স্বপ্ন, তাদের নতুন জীবনের পথ। তারা হাসছিল, কিন্তু তাদের হাসির মধ্যে ছিল এক ধরনের বিষণ্ণতা, কারণ তারা জানতো এই দিনটার ফিরে আসবে না। অয়ন চুপচাপ বসেছিল। তার চোখে কোনো স্বপ্ন ছিল না, ছিল কেবল এক শূন্যতা। সে দেখছিল তার ভালোবাসার মানুষটি তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। মেঘলা অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, তুই এত চুপ কেন? আমাদের সাথে গল্প কর। অয়ন হাসতে চেষ্টা করে বলল, আমি শুধু তোমাদের দেখছি। তোমাদের বন্ধুত্বটা আজীবন থাকুক। রাজ অয়নের কাঁধে হাত রাখল। বন্ধু, তুই আমাদের সাথে থাকবি, আমাদের নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে। অয়নে মনের ভেতরটা কেঁপে উঠল। সে জানতো সে থাকবে, কিন্তু সে একজন নীরব দর্শক হয়ে থাকবে। সে জানতো তার ভালোবাসার গল্পটি চিরকাল অপ্রকাশিত থেকে যাবে। কলেজ করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা তিনজনে একটি গ্রুপ ছবি তুলল। রাজ আর মেঘলা একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল, আর অয়ন তাদের পাশে ছিল। অয়ন ক্যামেরার দিকে তাকালো, কিন্তু তার চোখে ছিল এক বিষণ্ণতা। সে জানতো এই ছবিটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে দিল। সূর্য তখন অস্ত যাচ্ছিল, তার শেষ আলোয় ক্যাম্পাসটা যেন এক নতুন রঙে রাঙা হয়ে উঠেছিল।
অয়নের মনে হলো তার ভালোবাসার সূর্য আজ অস্ত যাচ্ছে, আর সেই অস্ত যাওয়া সূর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। তার কষ্টটা আরো গভীর হলো, কারণ সে জানতো এই বিদায় শুধু কলেজের নয়, তার এক পেশে ভালোবাসারও। 3 দিন পর কলেজ ক্যান্টিনে অয়ন আর মেঘলা বসে আছে। তাদের নীরবতা আজ একটু বেশি গভীর। ঠিক সেই মুহূর্তে রাজের আগমন ঘটল। রাজকে দেখে মেঘলার চোখে এক ঝলক আনন্দ ফুটে উঠল। সে উঠে দাঁড়ালো, তার ঠোঁটে একটি মৃদু হাসি। রাজ তার দিকে এগিয়ে এলো, তার মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। রাজ মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা, আমি খুব দুঃখিত। আমি তোকে সময় দিতে পারিনি, আমার ভুল হয়েছে। মেঘলা কিছু বলল না, শুধু রাজের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের নীরব চোখের ভাষায় অনেক কিছু বলা হলো। অয়ন চুপচাপ বসেছিল, তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। সে বুঝতে পারল তার গল্পের এখানেই সমাপ্তি। রাজ অয়নের দিকে তাকালো, সে হাসি মুখে বলল, অয়ন না থাকলে আমি আর মেঘলা হয়তো কথা বলা বন্ধ করে দিতাম। অয়ন শুধুমাত্র হাসল। তার মনে হলো এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারল না, কিন্তু রাজকে তার ভালোবাসার পথ দেখালো। রাজ মেঘলার মন ভালো করার জন্য অয়নের কাছে পরামর্শ চাইল। অয়ন তাকে বলল, মেঘলাকে নিয়ে নদীর ধারে ঘুরতে চা। ও এমন জায়গায় যেতে ভালোবাসে যেখানে খোলা আকাশ আর নদীর শান্ত জল একসাথে মিশে যায়। রাজ অবাক হয়ে বলল, তুই মেঘলার মনের কথা এত ভালোভাবে বুঝিস কি করে? অয়ন শুধু হাসল, সে উত্তর দিল না। তার মনের মধ্যে হাজারো কথা জমে থাকলেও কোনোটাকেই সে মুখে আনতে পারল না। রাজ সেই টিপস কাজে লাগিয়ে মেঘলার মন জয় করল। অয়ন দূর থেকে তাদের মিলন দেখল, তাদের হাসিতে যেন পুরো আকাশ ঝলসে উঠল। কিন্তু অয়নের হৃদয়ে তখন এক গভীর বেদনা। সে দেখল তার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। সে বুঝল তার এক পেশে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। রাজ এবং মেঘলার সম্পর্ক এখন যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। ভালোবাসা আর বিশ্বাসে তাদের বন্ধন আরো দৃঢ় হয়েছে। এক বিকেলে যখন কলেজ প্রায় ফাঁকা, রাজ অয়নের কাছে পাশে বসতে বলল। রাজের চোখ মুখে এক অদ্ভুত দীপ্তি। রাজ বলল, অয়ন, তোকে একটা কথা বলার আছে। অয়ন শান্তভাবে বলল, বল। রাজ হাসি মুখে বলল, আমি আর মেঘলা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর অপেক্ষা করতে চাই না। এই কথাটি শুনে অয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে হাসতে চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। তার মনের মধ্যে তখন এক ঝড় বইছে। সে জানতো তার ভালোবাসার গল্পটা এখানেই শেষ। অয়ন কোনো মতে বলল, এটা তো খুবই ভালো খবর রাজ, আমি খুব খুশি হয়েছি। রাজ অয়নের দিকে তাকালো। সে বলল, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তোকে ছাড়া এই সিদ্ধান্তটা নেওয়া অসম্ভব ছিল। তুই আমাদের দুজনের জন্যই অনেক কিছু করেছিস। অয়ন শুধু হাসল। তার মনে হলো রাজ জানে না সে কি করেছে। সে তো রাজের ভালোবাসার পথ খুলে দিয়েছে আর নিজের ভালোবাসার পথ বন্ধ করে দিয়েছে। রাজের কথা শুনে তার হৃদয়ে গভীর বেদনা জমা হলো। সে জানতো তার ভালোবাসা এবার চিরতরে অপ্রকাশিত থেকে যাবে। মেঘলা কাছে এলো। সে অয়নকে হাসি মুখে বলল, অয়ন, তুই আমাদের বিয়েতে থাকবি তো না? তোর মতো ভালো বন্ধু আমাদের আর নেই। অয়ন মাথা নাড়িয়ে বলল, আমি অবশ্যই থাকব। তার চোখে তখন এক ধরনের শূন্যতা, যা মেঘলা দেখতে পেল না। অয়ন বুঝতে পারল তার ভালোবাসা একটি অধ্যায় হয়ে রইল, যা আর কখনো শেষ হবে না। সে জানল তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সে শুধু একজন নীরব দর্শক হয়ে থাকবে। কলেজ জীবনের শেষ দিনটা ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে প্রিয় স্থান আর প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার বেদনা। অয়ন, রাজ আর মেঘলা তাদের প্রিয় ক্যান্টিনের সেই গোল টেবিলে বসেছিল, যেখানে তাদের বন্ধুত্বের সূচনা হয়েছিল। আজ ক্যান্টিনটা যেন আরো বেশি নীরব, কারণ এর প্রতিটি কোণে জমে আছে অজস্র স্মৃতি।
রাজ এবং মেঘলা তাদের ভবিষ্যতের কথা বলছিল, তাদের প্ল্যান, তাদের স্বপ্ন, তাদের নতুন জীবনের পথ। তারা হাসছিল, কিন্তু তাদের হাসির মধ্যে ছিল এক ধরনের বিষণ্ণতা, কারণ তারা জানতো এই দিনটার ফিরে আসবে না। অয়ন চুপচাপ বসেছিল, তার চোখে কোনো স্বপ্ন ছিল না, ছিল কেবল এক শূন্যতা। সে দেখছিল তার ভালোবাসার মানুষটি তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। মেঘলা অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, তুই এত চুপ কেন? আমাদের সাথে গল্প কর। অয়ন হাসতে চেষ্টা করে বলল, আমি শুধু তোমাদের দেখছি, তোমাদের বন্ধুত্বটা আজীবন থাকুক। রাজ অয়নের কাঁধে হাত রাখল। বন্ধু, তুই আমাদের সাথে থাকবি, আমাদের নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে। অয়নে মনের ভেতরটা কেঁপে উঠল। সে জানতো সে থাকবে, কিন্তু সে একজন নীরব দর্শক হয়ে থাকবে। সে জানতো তার ভালোবাসার গল্পটি চিরকাল অপ্রকাশিত থেকে যাবে। কলেজ করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা তিনজনে একটি গ্রুপ ছবি তুলল। রাজ আর মেঘলা একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল, আর অয়ন তাদের পাশে ছিল। অয়ন ক্যামেরার দিকে তাকালো, কিন্তু তার চোখে ছিল এক বিষণ্ণতা। সে জানতো এই ছবিটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে দিল। সূর্য তখন অস্ত যাচ্ছিল, তার শেষ আলোয় ক্যাম্পাসটা যেন এক নতুন রঙে রাঙা হয়ে উঠেছিল। অয়নের মনে হলো তার ভালোবাসার সূর্য আজ অস্ত যাচ্ছে, আর সেই অস্ত যাওয়া সূর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। তার কষ্টটা আরো গভীর হলো, কারণ সে জানতো এই বিদায় শুধু কলেজের নয়, তার এক পেশে ভালোবাসারও।